ইতিহাস অনার্স বিভাগের প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা আলোচনা করতে চলেছি ফিফথ সেমিস্টারের ডিএসই বা ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ এর অন্তর্গত পেপার 3, যেটা হলো হিস্ট্রি অব দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই যে পেপারটি, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টপিক, যা হলো ইউরোপিয়ান ব্যাকগ্রাউন্ড অফ আমেরিকান হিস্ট্রি তথা আমেরিকার ইতিহাসের ইউরোপীয় প্রেক্ষাপট। এই প্রসঙ্গে আমরা আজ আলোচনা করতে চলেছি। তো আলোচনার শুরুতেই আমি বলবো যে এই আমেরিকান হিস্ট্রি নিয়ে স্টাডি করতে হলে তোমরা কয়েকটি বইয়ের সাহায্য নিতে পারো। তার মধ্যে প্রথমেই H.B. পার্কস বা হেনরি ব্যামফোর্ড পার্কসের লেখা দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এ হিস্ট্রি, H.U. ফকনারের লেখা আমেরিকান ইকোনমিক হিস্ট্রি, আর্থার লিঙ্ক এর লেখা দ্য আমেরিকান এপক, শেলার্স মে ম্যাকমিলান এদের যৌথভাবে লেখা এ সিনপসিস অফ আমেরিকান হিস্ট্রি। এই সকল বইগুলি তোমরা সাহায্য নিতে পারো। তবে বলে দিই যে গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ কোনো বাংলায় ভাষায় লেখা আমেরিকান হিস্ট্রির উপরে বই আমার জানা নেই। তো তোমাদেরকে একটু ইংলিশ বইয়ের সাহায্য নিতেই হবে। আচ্ছা, তো আমরা প্রসঙ্গে ফিরি। আমাদের আজকের যে আলোচ্য টপিক তথা আমেরিকার ইতিহাসের ইউরোপীয় প্রেক্ষাপট, এই নিয়ে আমি প্রথমেই বলবো আলোচনার শুরুতেই যে স্বাধীনোত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের অগ্রগতির ইতিহাসকে পর্যালোচনা করতে হলে খুব সঙ্গতভাবেই এর ইউরোপীয় প্রেক্ষাপটটিও মূল্যায়ন করতে হবে। এর কারণ হলো মার্কিন জীবন দর্শন ও মূল্যবোধের মৌলিক উৎস নিহিত ছিল ইউরোপে। যদিও একথা ঠিক যে নতুন বিশ্বে নতুন প্রেক্ষাপটে উক্ত জীবন দর্শন ও মূল্যবোধের প্রয়োজন মাফিক রদবদল ঘটেছিল। এ প্রসঙ্গে আমরা H.B. পার্কসের দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এ হিস্ট্রি গ্রন্থ থেকে একটি কোটেশন আমরা এখানে উল্লেখ করতে পারি, যা হলো থ্রুআউট হার হিস্ট্রি ইন ফ্যাক্ট দ্য ইউনাইটেড স্টেটস has remained an integral part of the Western or Atlantic civilization that originated in Europe. কোটেশন এখানেই শেষ। বস্তুত মার্কিন যুক্তরাষ্ট্রের এই ইউরোপীয় প্রেক্ষাপটটি আমরা কতকগুলো উপ এককে বা যাকে বলা যেতে পারে কতকগুলো প্যারায় বিভক্ত করে আলোচনা করা যেতে পারে বা আলোচনা করব। তো যে উপ এককে আমরা আলোচনা করব একটু বলে দিই। মূল উপ এককগুলি হলো বাণিজ্যের বিকাশ, সামন্ততন্ত্রের পতন, জাতীয় রাষ্ট্রের উত্থান, সাংস্কৃতিক পরিবর্তন, ধর্মীয় পরিবর্তন, রাজনৈতিক প্রতিষ্ঠান, ইংল্যান্ডের অর্থনৈতিক প্রগতি, ইংল্যান্ডে পিউরিটানবাদের বিকাশ, আমেরিকা আবিষ্কারে পর্তুগালের ভূমিকা, এই সকলগুলি। এবার আমরা উপ এককগুলি আলোচনায় আসব। তো প্রথমেই বাণিজ্যের বিকাশ নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করব। অন্ধকার যুগের বর্বরতা ও বিশৃঙ্খলার পর যখন ইউরোপীয় সভ্যতা প্রথম রূপ নিতে শুরু করল, তখন সেই সমাজে কর্তৃত্ব করত বিশৃঙ্খল ভূমধ্যিকারী শ্রেণী তথা জমিদার শ্রেণী। এই প্রাথমিক পর্বের সমাজে উৎপাদন ও বাণিজ্যের প্রতি বিশেষ কোনো আগ্রহ ছিল না। অবশ্য ইতিমধ্যে ইতালির মতো কয়েকটি বিক্ষিপ্ত অঞ্চলের বা এসবের শহরগুলিতে বণিক ও কারিগর শ্রেণীর উত্থান পরিলক্ষিত হয়েছিল। এই যে
নব উত্থিত শ্রেণী, এরাই কালক্রমে আর্থিক ও সামাজিক প্রতিপত্তিশালী হয়ে ওঠেন। বস্তুত এদের হাত ধরেই বাণিজ্য সভ্যতা ধীরে ধীরে ইউরোপের অন্যান্য অঞ্চলে বিকশিত হয়েছিল। এই বাণিজ্য ভিত্তিক পাশ্চাত্য সভ্যতার উত্থান ছিল প্রাচ্যের আর্থ-সামাজিক জীবনধারার বিপরীত। বস্তুত বাণিজ্যিক মানসিকতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইউরোপীয় দেশগুলিতে এক নতুন ধরনের ধর্মীয় অভিঘাত তথা ক্রুসেডের আগমন পরিলক্ষিত হয়েছিল। আশা করি আমরা সকলেই জানি ক্রুসেডের সময়কাল 1096 খ্রিস্টাব্দে এই ক্রুসেডের সূচনা হয়েছিল এবং এর পরিসমাপ্তি হয়েছিল 1200 খ্রিস্টাব্দে। তাহলে 1096 থেকে 1200 খ্রিস্টাব্দ। এই ক্রুসেড ইউরোপীয় সভ্যতায় নানা নেতিবাচকতার জন্ম দিলেও এটি পাশ্চাত্য দেশগুলির মধ্যে যোগাযোগের এবং প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে মিলনের ক্ষেত্রটিকে প্রসারিত করেছিল। অতঃপর ইউরোপীয় দেশগুলিতে ভৌগোলিক আবিষ্কারের প্রতি একটা আগ্রহ দেখা যায়। এর ফলে নতুন নতুন সামুদ্রিক পথ এবং অনেক অজানা স্থান আবিষ্কৃত হয়। আবার এই ভৌগোলিক আবিষ্কার বিজ্ঞান বিপ্লবকেও প্রভাবিত করেছিল। এইভাবে নতুন ভৌগোলিক আবিষ্কারের পরিণতি হল আমেরিকা আবিষ্কার ও তার ঔপনিবেশিকরণ। আশা করি আমরা প্রায় সকলেই জানি কলম্বাস কর্তৃক 1492 খ্রিস্টাব্দে আমেরিকা আবিষ্কৃত হয়েছিল। আচ্ছা, এরপর আমরা পরবর্তী আলোচনার যেটা বিষয়ে যাব, যা হলো সামন্ততন্ত্রের পতন প্রসঙ্গে। মধ্যযুগে ইউরোপীয় সভ্যতার পরিবর্তনের অপর সূচক ছিল সামন্ততন্ত্রের ক্রমদুর্বলতা ও পতন। সামন্ততান্ত্রিক মূল্যবোধ অনুযায়ী ইউরোপে ইতিপূর্বে ভূমধ্যিকারী শ্রেণীর আধিপত্য ছিল এবং কৃষক জমির সঙ্গে সংশ্লিষ্টভাবে জড়িত ছিল। এই সমাজের গতিশীলতা প্রায় কিছুই ছিল না। কিন্তু অর্থনীতিতে যখন মুদ্রার ব্যবহার শুরু হয় এবং অধীনস্থ কৃষককে ভূমধ্যিকারী নগদে বেতন দিতে শুরু করে, তখন এই যে পূর্বতন লর্ড সার্ফ সম্পর্ক বা জমির মালিক এবং ভূমিদার সম্পর্ক, এটা পরিবর্তিত হয়ে বা রূপান্তরিত হয়ে ল্যান্ডলর্ড টেন্যান্ট সম্পর্কে রূপ নেয় বা তথা জমিদার প্রজা। এই পরিবর্তন সমাজ এবং অর্থনীতিতে গতিশীলতা নিয়ে এসেছিল। কেবলমাত্র আর্থসামাজিক গতিশীলতাই নয়, নতুন এই যে সম্পর্কের ফলশ্রুতিতে কৃষকদের জমি ছেড়ে চলে যাওয়ার বিষয়টিও স্বীকৃতি পেয়েছিল এবং সার্বিকভাবে অন্য দেশে অভিবাসনের মানসিকতা জন্ম দেয়। এর ফলে ইউরোপীয় মানুষদের আমেরিকা যাত্রা ও আমেরিকার ওপর ইউরোপের ঔপনিবেশিকরণের প্রক্রিয়াটি সূচনা ঘটে। এ বিষয়ে আমরা এস.বি. পার্কসকে অনুসরণ করে বলতে পারি, down to the 19th century, in fact, the European structure of class privilege derived from the feudal background was a main cause for the migration of European peasants and workers to America. এবার আমরা আলোচনা আসব পরের যে প্রসঙ্গ, পরের প্যারা, জাতীয় রাষ্ট্রের উত্থান প্রসঙ্গে। মধ্যযুগে ইউরোপীয়রা নিজেদের এক বৃহত্তর খ্রিস্টীয় পরিবারের সদস্যরূপে ভাবলেও ক্রমে এই ধারণার পরিবর্তন ঘটতে থাকে। স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড এইসব দেশগুলিতে রাজনৈতিক একীকরণ সম্ভব হয় এবং শক্তিশালী রাজার উদ্ভব ঘটে। তখন ইউরোপীয়রা এই পৃথক রাজনৈতিক এককের অংশরূপেও নিজেদের ভাবতে শুরু করে। এ সময় স্পেনীয়, ফরাসি, ইংরেজ প্রভৃতি ধারণাগুলি আরও বেশি সংহত হয় এবং এই পৃথক জাতিসত্তাগুলির মধ্যে একটা সংঘাত শুরু হয়। পাশাপাশি জাতীয় রাজতন্ত্রগুলির অধীনে জাতীয় রাষ্ট্রগুলির
অর্থনৈতিক অগ্রগতি ঘটে এবং মার্কেন্টাইলবাদী অর্থনীতি বিস্তৃত হতে থাকে তথা আবদ্ধ অর্থনীতির বিস্তার ঘটতে থাকে। এভেন অর্থনৈতিক ভাবনাই আমেরিকায় ঔপনিবেশিকরণের প্রক্রিয়াকে প্রভাবিত করেছিল। আমরা পরবর্তী যে বিষয় তথা সাংস্কৃতিক পরিবর্তন এ বিষয়ে আলোচনা করব। মধ্যযুগে ইউরোপীয় মানুষের সার্বিক বৌদ্ধিক ক্রিয়াকর্মের মূল বৈশিষ্ট্য ছিল ধর্মীয় ভাবনা, যুক্তিহীনতা এবং সবকিছুকে দৈব ইচ্ছার পরিণতি রূপে দেখার একটা প্রবণতা। কিন্তু পঞ্চদশ শতক নাগাদ যখন স্কলাস্টিক দর্শনের বিকাশ ঘটে, তখন ইউরোপীয় এই যে ঐতিহ্য ইহুদি, গ্রিক ও রোমান উপাদানে সমৃদ্ধ হয় এবং যুক্তিবাদের অগ্রগতি ঘটে। অতঃপর পঞ্চদশ ও ষোড়শ শতকের রেনেসা তথা নবজাগরণ খ্রিস্টীয় মানবতাবাদকে সমৃদ্ধ করে। এরই পাশাপাশি গ্রিক ও রোমের প্রাচীন সাহিত্যকে পুনরুদ্ধার করে এবং প্রযুক্তিগত অগ্রগতি ঘটায়। এ প্রসঙ্গে আমরা বলতে পারি, দ্য পেসিমিজম অফ মেডিভাল থিঙ্কিং গেভ প্লেস টু এ নিউ এমফ্যাসিস অন দ্য পোটেনশিয়ালিটিস অফ লাইফ in this world, the result being the many-sided cultural movement known as the Renaissance. এই রেনেসা আমেরিকা আবিষ্কার ও সেখানে নতুন মূল্যবোধের জাগরণ ঘটানোর মধ্য দিয়ে প্রকাশিত হয়েছিল। এর পরবর্তী বিষয়ে আমরা এবার আলোচনায় আসব, ধর্মীয় পরিবর্তন। মধ্যযুগের অবসানের প্রায় সঙ্গে সঙ্গেই ক্যাথলিক চার্চের পূর্ব আধিপত্য ক্ষয়প্রাপ্ত হতে থাকে। কিন্তু ক্যাথলিক চার্চ প্রতিধর্ম সংস্কারের মধ্য দিয়ে তার পূর্ব কর্তৃত্বকে ফিরে পেতে চাইলে ইউরোপীয় ধর্মীয় জগতে তার ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মধ্যে সংঘাত অনিবার্য হয়ে পড়ে। ফলে দক্ষিণ ইউরোপ, আয়ারল্যান্ড, পোল্যান্ড প্রভৃতি স্থানে ক্যাথলিকবাদ বজায় থাকলেও গ্রেট ব্রিটেন, হল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়া, উত্তর জার্মানি প্রভৃতি দেশে প্রোটেস্ট্যান্ট মত আবার প্রসার ঘটে। লুথার প্রোটেস্ট্যান্টবাদের বিকাশের লক্ষ্যে ঘোষণা করেন, কোনো প্রতিষ্ঠানের প্রতি নয়, খ্রিস্টানরা শুধুমাত্র খ্রিস্টের প্রতি আনুগত্য দেখাবে। এই লুথার ছাড়াও ফরাসি প্রোটেস্ট্যান্ট নেতা যা ক্যালভিন উক্ত আলোচ্য পর্বে খ্রিস্টের প্রতি আনুগত্য দেখানোকে শ্রেয় বলে অভিমত দেন। ক্যালভিনবাদ জাগতিক সুবিধা ও বিলাসিতাকে বর্জনের পরামর্শ দেয়। ক্যালভিনবাদ যখন ফ্রান্স, ইংল্যান্ড, স্কটল্যান্ড, হল্যান্ড, দক্ষিণ পশ্চিম জার্মানি প্রভৃতি স্থানে ছড়িয়ে পড়তে থাকে, তখন সেখানে বুর্জোয়া অর্থনীতির বিকাশ ঘটে এবং সামন্ততান্ত্রিক মনোভাব বিলুপ্ত হতে থাকে। এইভাবে ক্যালভিনবাদ ও পূর্ববর্তী লুথারবাদের এক সমন্বয় দেখা দেয়। এই সমন্বয় ইউরোপীয় ধর্মধারায় একটা পরিবর্তন সূচিত করে, তা আমেরিকা আবিষ্কার এবং সেখানে প্রোটেস্ট্যান্ট মনোভাবের বিকাশে বিশেষ সহায়ক হয়েছিল। আচ্ছা, এরপর আমরা আলোচনায় করব রাজনৈতিক প্রতিষ্ঠান প্রসঙ্গে। তো মধ্যযুগের অবসানের পর ইংল্যান্ডে টিউডর রাজবংশের সপ্তম হেনরি ও প্রথম এলিজাবেথের হাত ধরে নতুন রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়। এই নতুন রাজতন্ত্র নতুন আইনবিধি, নতুন পার্লামেন্ট ব্যবস্থার বিকাশ, নতুন অর্থনৈতিক মূল্যবোধ, নতুন আমলাতন্ত্র প্রভৃতির আদর্শের জন্ম দেয়। আমেরিকার প্রথম ঔপনিবেশিকরাও এই নতুন আর্থ সামাজিক রাজনৈতিক মূল্যবোধকে সেখানে প্রতিস্থাপিত করেছিল। এ বিষয়ে বলা যায়, the American system of government was built on these English foundation. আমরা পরবর্তী আলোচ্য বিষয়ে যাব, যেটা হলো ইংল্যান্ডের অর্থনৈতিক প্রগতি। 16 শতকে ইংল্যান্ডের আর্থিক প্রগতি ভৌগোলিক সম্প্রসারণবাদকে প্রভাবিত করেছিল।
টিউডার যুগের পরবর্তী পর্যায়ে বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটেছিল, অভ্যন্তরীণ শিল্পের বিকাশ ঘটেছিল, বস্ত্রশিল্প পরিণত হয়েছিল প্রধান শিল্পে এবং জয়েন্ট স্টক কোম্পানির ধারণা গড়ে উঠেছিল। ফলে ইংল্যান্ড নতুন বিশ্ব আবিষ্কার ও তার সমস্ত সুযোগ গ্রহণের জন্য এই সময় প্রস্তুত হয়ে উঠেছিল। এর পরবর্তী বিষয় ইংল্যান্ডে পিউরিটানবাদের বিকাশ প্রসঙ্গে। তো ইংল্যান্ডে পিউরিটানবাদের বিকাশ প্রসঙ্গে আলোচনায় এবার আমি আসছি। 16 শতকে রাজা ও বিশপ নিয়ন্ত্রিত অ্যাংলিকান চার্চ গঠিত হলেও 17 শতকে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের প্রশাসনিক ঐক্যকরণ ঘটেছিল। এই যে ঐক্যকরণ, এটা 1642 খ্রিস্টাব্দের গৃহযুদ্ধের পথকে প্রশস্ত করেছিল। এই গৃহযুদ্ধের ফলস্বরূপ যে প্রগতিবাদী ধারণার উদ্ভব ঘটেছিল তার অন্যতম ফসল ছিল স্বাধীনতার ধারণা। এই স্বাধীনতার ধারণা ইংল্যান্ডবাসী আমেরিকায় বয়ে নিয়ে যায়, যা মার্কিনীদের অন্যতম ভিত্তি হয়ে দাঁড়ায়। এর পরবর্তী আলোচ্য যে প্যারা, যেটা হলো আমেরিকা আবিষ্কারে পর্তুগালের ভূমিকা নিয়ে। 15 শতকের দ্বিতীয় দশকে হেনরি দ্য নেভিগেটরের হাত ধরে পর্তুগিজ রাজতন্ত্র ভৌগোলিক আবিষ্কারের দিকে যেভাবে তৎপর হয়ে উঠেছিল তারই ফল ছিল 1498 সালে ভাস্কো দা গামার আবিষ্কার এবং পরবর্তীকালে ইউরোপ ও এশিয়া সহ নানা স্থানে সামুদ্রিক অভিযান ও আবিষ্কার। পর্তুগিজ রাজতন্ত্রের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে এভাবেই ক্রিস্টোফার কলম্বাস 1492 সালে আমেরিকা আবিষ্কার করেছিলেন। যাই হোক, আমরা এই সকল বিষয়গুলো নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। তো আমেরিকার ইতিহাসের যে ইউরোপীয় প্রেক্ষাপট, এই বিষয়টি আলোচনার আমরা শেষ দিকে চলে এসেছি। তো এই যে সামগ্রিক আলোচনার শেষে আমরা উপসংহারে যে বিষয়টা বলার সেটা হলো যে মধ্যযুগের অবসানের পর ইউরোপীয় সমাজের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন যেখানে নতুন ভুবন আবিষ্কারকে প্রভাবিত করেছিল, সেখানে সাংস্কৃতিক পরিবর্তন নতুন ভুবনে নতুন সাংস্কৃতিক মূল্যবোধ প্রতিস্থাপনে সাহায্য করেছিল। আর আমেরিকা আবিষ্কার ও সেই সভ্যতার বিকাশ এই পরিবর্তনের নিরিখেই আমাদেরকে বিচার করতে হবে। তো আলোচনার শেষে আমরা এইচবি পার্সকে অনুসরণ করে বলবো যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন ওয়াজ লঞ্চড on a process of expansion which eventually brought almost all non-European people within its scope and made it virtually worldwide. তো আজকের মতো এই টপিক শেষ করলাম।